বিজেপি চূড়ান্তভাবে পরাজিত হবে, তো নানা ধরনের নাটক করা দরকার, সেটা ওনারা বলে যাচ্ছেন। আচ্ছা, কেন্দ্রীয় বাহিনী বলে চলেছে বিজেপি। এই যে বিধানসভা নির্বাচন হলো কমাস আগে, এটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় হয়েছে, কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন ছিল। ইচ্ছে মতো রাজ্য পুলিশ ও প্রশাসনের অফিসারদের রদবদল করা হয়েছে বিজেপির নির্দেশ অনুসারে। তো হাল্লার রাজার সেনার মতো তারা একের পর এক হাল্লা চলেছে যুদ্ধে, কোম্পানির পর কোম্পানি তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন, মানুষের ভোটে পরাজিত হয়েছেন। তো এই গল্পটা কেন দিচ্ছেন? তো এখানে সময় নষ্ট না করে ওনারা রাষ্ট্রসংঘে যান, শান্তি সেনার কথা বলুন। রাজ্য পুলিশেও যে ফল হবে, কেন্দ্রীয় বাহিনীতেও সেই ফল হবে। রাষ্ট্রসংঘ থেকে যদি শান্তি সেনা নিয়ে ভোট করে, তাহলে উপসংহারটা লেখা আছে বিজেপি পরাজিত হচ্ছে। বিজেপি সুপ্রিম কোর্টে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। হ্যাঁ, গণতান্ত্রিক এটা দেশ, তাদের মনে হয়েছে তারা যাচ্ছে। প্রার্থী খুঁজে পাচ্ছে না, দুই গোষ্ঠীর লড়াই, নেতারা খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু নামকরা নেতারা কেউ ভোটে দাঁড়ানোর সাহস পাননি, এখন গেছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টে। তাতে কী হবে? সুপ্রিম কোর্ট যা মহামান্য সর্বোচ্চ আদালত রায় দেবেন, নিশ্চয়ই আমাদের রাজ্য সরকার প্রশাসন আমরা মেনে চলব। মূল কথা মানুষের সঙ্গে কে আছে আর মানুষের সঙ্গে কে নেই। তো কেন্দ্রীয় বাহিনী যখন চেয়েছিল, ত্রিপুরার সময় মনে ছিল না তখন কেন বিরোধিতা করছিল? ত্রিপুরার ভোটে সেখানে কেন সিসি ক্যামেরা ছিল না বুথে, কেন ভিভিপ্যাট ছিল না? তো ত্রিপুরার পুরো ভোটে সিসি ক্যামেরা থাকবে না, ভিভিপ্যাট থাকবে না, কেন্দ্রীয় বাহিনী গেলে ওনাদের আপত্তি হবে, আর সেইগুলো পশ্চিমবঙ্গে চাই। তো মামার বাড়ি নাকি? মানুষের কাছে বিজেপি নেই, গোহারা হারবে, প্রার্থী খুঁজে পাচ্ছে না। ওদের তো ওই পেগাসাস অধিকারী নাকি তাদের দলের মিটিংয়ের মধ্যে বলছেন, আরে মান ইজ্জত রাখ, অন্তত 10টা যেত ভাই। অমিত মালব্য, তার টুইট মালব্য, তিনি তাদের বলছেন হারার আগে তো হেরে বসে আছেন। যারা একটু নামকরা নেতা, লড়তে সাহস পাননি, পালিয়ে গেছে আগে। যারা লড়ছে তারা গোষ্ঠীবাজিতে ভুগছে। মানুষের কোনো আস্থা নেই। ফলে এই ধরনের সুপ্রিম কোর্ট যাওয়া বা এই বিবৃতি, এগুলো একটা লোক দেখানো, এর সঙ্গে মানুষের রাজনীতির ফলাফলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল এ নিয়ে আদৌ উদ্বিগ্ন নয়, চিন্তিত নয়। বিজেপির তরফে একটা ইশতেহার প্রকাশ করা হবে পুরসভা নিয়ে, সেখানে ঢালাও প্রতিশ্রুতি, পার্কিং লট থেকে শুরু করে উদ্যান থেকে শুরু করে। এই প্রতিশ্রুতিগুলো দেওয়ার কি কারণ? মানে 77 থেকে 70-এ নেমে যাওয়া, তারপরে এই প্রতিশ্রুতি কাজে লাগবে? বিজেপি যে ধরনের প্রতিশ্রুতির কথা শোনা যাচ্ছে, প্রথম কথা তার অধিকাংশ কাজ এখানে হয়ে আছে অথবা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আগেই করেছে বা করছে। আর দ্বিতীয়ত যেসব ওদের রাজ্যে, বিজেপির রাজ্যে, বিজেপির পুরসভা সেখানে যেগুলো করেনি, সেই গল্প এখানে শোনাতে এসছে। আরে ভাই, নিজের জায়গায় আগে করে তারপর দেখাও। দেখানোর সময় তো পশ্চিমবঙ্গের মা উড়াল পুলটা উত্তরপ্রদেশের জন্য দেখাতে হয়, অন্ডাল বিমানবন্দরটাকে তো উত্তরাখণ্ড বলে দেখাতে হয়, দেখাতে তো হয় পশ্চিমবঙ্গের উন্নয়ন। তো এইসব গল্প শুনিয়ে লাভ আছে? ওদের ইস্তাহার হচ্ছে গরুর গাড়ির হেডলাইট। নতুন চেয়েছে, ইভিএম চেয়েছে, পুরনো ইভিএম এর নির্বাচন নয়, নতুন ইভিএম চাই, এই দাবিও তুলছে। একটা ছেলে মানুষের তো একটা লিমিট থাকবে কোথাও। এখন যদি তারা বলেন যে নতুন ইভিএম, নতুন অমুক, আরে এটা তাহলে তো একটা বিজেপির তো নতুন নেতাদের এসে, নতুন কর্মীদের এনে, নতুন বিজেপি এসে মানুষের কাছে আসতে হবে। তো এই পচা দুর্গন্ধ গোষ্ঠীবাজ বিজেপি, কামিনী কাঞ্চনের বিজেপিকে দিয়ে হবে? তথাগত রায় তো বলছে নতুন বিজেপি চাই, রূপা গাঙ্গুলি বলছে নতুন বিজেপি চাই। তো ওরা নতুন ভিভিপ্যাট খুঁজে আর নতুন ইভিএম খুঁজে কি করবে? শ্রমিক ভট্টাচার্য বলছেন যে কমিশন হচ্ছে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, তাই এই অবস্থা। শ্রমিক ভট্টাচার্য ত্রিপুরার কথা বলতে চেয়েছেন যে রাজ্য নির্বাচন কমিশন তার শাখা সংগঠনে পরিণত হয়েছে বিজেপির। শ্রমিকবাবু ত্রিপুরার অভিজ্ঞতা থেকে কথা বলেছেন, উনি এটা বলবেন না, তার কারণ উনি জানেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে বিধানসভা ভোটের ফল কি হয়েছে। তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনটা কাদের শাখা সংগঠন? কেন্দ্রীয় বাহিনী কাদের কথা এসেছিল? পাড়ায় পাড়ায় অফিসারদের বদলি, আইপিএস আইএএসদের বদলি কারা করেছিল? তারপরেও তো বিধানসভা ভোট জেতা হয়নি। 213-77, 3-0, 4-0।
শ্রমিকবাবু, বেল পাকলে কাকের কি, কোন কমিশন ভোট করছে আলাদা কথা, হারবেন হারবেন হারবেন, এটা হচ্ছে মানুষের রায়ের কথা। কমিশন বলছে যে রাজ্য পুলিশেই ভোট হবে, পুলিশ কমিশনারও বলছে রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন। এই ইস্যুটাকে সামনে রেখে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বিজেপি। আজকে শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়া 5টা নাগাদ যাচ্ছে। এইসব নামগুলো এরা ভোটে লড়েনি কেন? কলকাতায় বাড়ি কেনার সময় মনে থাকে না? কলকাতার নাগরিক হয়, নাগরিক লড়েনি কেন? যে সিনিয়র নেতারা তৃণমূলের তরফ থেকে কলকাতাকে গড়ে তোলার দায়িত্বে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন, ফিরহাদ হাকিম হোক, অতীন ঘোষ হোক, দেবাশিস কুমার হোক, এরকম অনেকে আছেন, তারা তো লড়ছেন, মানুষের রায় নিচ্ছেন। তো কলকাতায় যাদের বাড়ি আছে, সে কলকাতার বাসিন্দাই হোক আর কাঁথির বাসিন্দাই হোক, তো ক্ষমতা থাকলে কলকাতা পুরোবারটা লড়লেন না কেন? রাজ্যপাল ওনাদের দলের কার্যনির্বাহী সভাপতি, রাজভবনটা ওনাদের দলের শাখা সংগঠনের কেন্দ্র, তো ওনাদের পার্টি অফিস ওনারা যাচ্ছেন, ওনাদের নেমন্তন্ন বাড়ি ওনারা যাচ্ছেন, তো তার সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক? মোদ্দা কথা, সিনিয়র নেতারা পালিয়ে গেলেন কেন? কেন লড়লেন না? আমাদের যারা কাজ করেছেন, যারা সেনাপতি ছিলেন পুরসভায়, তারা তো মানুষের সামনে দাঁড়িয়ে আবার অগ্নি পরীক্ষা দিতে প্রস্তুত। তো এরা পেছনের দরজা দিয়ে ঘুরঘুর করছেন কেন? বুকের পাটা হলো না লড়বার? থাকতে পারে কেউ কাঁথিতে, কলকাতায় বাড়ি কিনতে পারো, তো সেই ওয়ার্ডটায় দাঁড়াতে কি ক্ষতি হয়? তার তো অনুরোধ নেই। তো ফলে এগুলো সব অসার বস্তু। রাজ্যপাল তিনি এসব উনি করে বেড়াচ্ছেন একটু ভেসে থাকার জন্য। এর সঙ্গে এই গোটা প্রক্রিয়াটার সঙ্গে বাংলার মানুষের রাজনীতির উন্নয়নের কোনো সম্পর্ক নেই। বিজেপি প্রার্থী পায়নি, বিজেপি হারছে, বিজেপির গোষ্ঠীবাজি, এগুলো ঢাকা দেওয়ার জন্য এই ধরনের নাটক, চিত্রনাট্য করে যাচ্ছে। আসল কথা, ভোটের দিন দেখা যাবে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। বলছি, অমিত মালব্য কালকে বলেছেন যে আমরা আগে হেরেই বসে আছি, মানে অন্তত কর্মীদের বলছেন, এবং ওখানকার কর্মীরা পর্যন্ত অভিযোগ করছেন যে বা ওখানকার প্রার্থীরা যে নেতারা পথে নামছেন না, বেরোচ্ছেন। অমিত মালব্য তাদের দলের তরফে বিজেপিকে ডিফেন্ড করা তার কাজ। তার মুখ থেকে যদি এ ধরনের অসহায়তা প্রকাশ পায়, তাহলে বাস্তব চিত্রটা নিশ্চয়ই আমরা যেটা বলছি তার সঙ্গে মিলে যাচ্ছে। বিজেপি প্রার্থী পাচ্ছে না, বিজেপির সঙ্গে কোনো লোক নেই। বিজেপি যেটুকু আছে আদি বনাম তৎকাল বনাম পরিযায়ী দ্বন্দ্বে দীর্ণ। বিজেপির মধ্যে কথা উঠছে টাকা, নারী, এই ধরনের অভিযোগ উঠছে তাদের দলের মধ্যে, আমরা বলিনি। ফলে বিজেপিটা চুরমার হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কর্মী তারা নামছেন না। তারা অনেকে মনে করছেন দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন বা বসে যাচ্ছেন। এবং আমরা তো আদি বিজেপি যারা পুরনো করেছে তাদের তো বলছি, এই তৎকাল বিজেপি সুবিধাবাদী ধান্দাবাজগুলোর জন্য আপনারা বিজেপি করেছিলেন। আপনারা সরাসরি তৃণমূলকে ভোট দিন। কলকাতার উন্নয়ন, সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, এই দুর্গন্ধযুক্ত গোষ্ঠীবাজ বিজেপি, যারা পুরনো বিজেপি, তারা তো এই বিজেপির ভরসায় করেননি। তো এই সমস্ত দল বদলু ধান্দাবাজগুলো গিয়ে এখন দলের মাথায় বসেছে। তো এখন এই হতাশা থেকেই অমিত মালব্যর টুইট দলের সার্বিক বিপর্যয়ের নিশ্চয়তা দিচ্ছে। এবং অমিত মালব্যর টুইট সম্পূর্ণভাবে প্রমাণ করছে যে বিজেপি একটা অসহায়, হতাশজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিজেপির কয়েকজন প্রার্থী একা একা প্রচার করছেন এবং কয়েকজন প্রার্থী অভিযোগ করছেন যে তারা কর্মী পাচ্ছেন না, লোক নেই। আমার মনে হয় দক্ষিণ ভারতে সাম্প্রতিককালে একটি পুরভোট হয়েছিল, তাতে দেখা গিয়েছে যে বিজেপির যে প্রার্থী তিনি একটি ভোট পেয়েছিলেন, অর্থাৎ তার বাড়ির লোকেরাও তাকে ভোট দেয়নি। তো পশ্চিমবঙ্গে তার আবার পুনরাবৃত্তি হতে চলেছে। যদি কোথাও থেকে জোগাড়ও করে আনে প্রার্থী, আরে তার বাড়ির লোকই তাকে ভোট দেবে না, সে কোথা থেকে লোক পাবে? আর যদি কোথাও দেখেন বিজেপি 4টে লোক নিয়ে ঘুরছে, তাহলে বুঝবেন সেগুলো আবার অন্য ওয়ার্ড থেকে কোথা থেকে ধারটার করে এনেছে, অথবা তাদের একটু টিফিন খাইয়ে এনে ঘুরে বেড়াচ্ছে। বিজেপির সঙ্গে কোনো লোক নেই। 144টার মধ্যে কার্যত সবকটিতেই, আমি কার্যত শব্দটা বলছি, অধিকাংশ জায়গাতেই বিজেপির জামানত জব্দ হবে। ওদের নেতারা ঢুকছেন না। প্রার্থী বলছে নেতা কই, নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নেতারা ভোটে দাঁড়াননি, নেতারা পালিয়ে গিয়েছেন, নেতারা প্রচারে আসছেন না, কর্মীরা হতাশ, দুই গোষ্ঠীর লড়াই চলছে। সিনিয়র নেতারা বলছেন দলের মধ্যে কামিনী কাঞ্চনের খেলা চলছে। এই পরিস্থিতিতে বিজেপি নিজেদের দল সামলাতে পারছে না, ওরা করবে উন্নয়ন। মানুষ ওদের উপর আস্থা রাখছেন না।
কিন্তু সুপ্রিম কোর্টে বিজেপি অভিযোগ করছে যে তাদের হুমকি দেওয়া হচ্ছে, তারপরে মারধর করা হচ্ছে। সুপ্রিম কোর্টে বিজেপি যে অভিযোগ করেছে সেটা তাদের রাজনৈতিক দেউলিয়া যে অবস্থা তার একটা বহিঃপ্রকাশ। মহামান্য সুপ্রিম কোর্টের যা শুনানি হবে, রায় হবে, সেটা তাদের ব্যাপার। আমি তো এখানকার সংবাদ মাধ্যমকেও বলবো, ইভেন বিজেপির যদি আপনি টুইটার হ্যান্ডেল দেখেন, বিজেপির ফেসবুক পেজ দেখেন, কোথাও দেখাতে পারবেন যে একজন বিজেপি প্রার্থী কোথাও আক্রান্ত হয়েছে কলকাতা পুর ভোটে? একটা সম্পূর্ণ কাল্পনিক, ওরা জানে হারবে, মুখ দেখাতে পারবে না, আগাম গল্প ফেঁদে এই সমস্ত একটা নাটক করার চেষ্টা করছে। এর সঙ্গে বাস্তব পরিস্থিতির কোথাও কোনো সম্পর্ক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন পরিষ্কার বলে দিয়েছেন, অবাধ গণতান্ত্রিক ভোট হবে। বিজেপির প্রার্থী কেন, সব দলের প্রার্থী প্রচার করবেন তাদের মতো করে, মানুষ অবাধে ভোট দেবেন, আমরা মানুষের রায় মাথা পেতে নেব। যারা প্রার্থী খুঁজে পাচ্ছে না, একটা হারার আগাম অজুহাতের একটা পারিপার্শ্বিকতা তৈরি করতে চাইছে, তারা এই ধরনের গল্প করে বেড়াচ্ছে। কালকে বিজেপি বলেছে এটা বলতে হচ্ছে কেন তৃণমূলকে যে অবাধ ভোট করতে হবে, মারধর করা চলবে না? তার কারণ ত্রিপুরায় বিজেপি করেছে বলে। যেহেতু ত্রিপুরায় বিজেপি এই ধরনের ভয়ঙ্কর সন্ত্রাস করেছে, মারধর করেছে, থানা আক্রমণ করেছে, সেই কারণেই আমাদের কর্মীদের, আমাদের দলের নেতৃত্ব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে ওরা ওদের মতো করেছে, বদনাম ওদের, কোনো অবস্থায় আমরা যেন কোনো প্ররোচনায় পা না দিই। তো ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে বলেছেন যে আমরা এখানে কিন্তু অবাধ ভোট করব। ওরা সন্ত্রাস করতে পারে ত্রিপুরায়, ওরা থানা আক্রমণ করতে পারে, ওরা ভোটারদের উপর সন্ত্রাস করতে পারে, বাংলায় এসব হবে না। দাদা, একটা প্রসঙ্গ বলি যে আমরা 21-এর নির্বাচনের আগেও দেখলাম যে বিজেপির সাংসদ তিনি বঙ্গভঙ্গের দাবি তুললেন এবং তাকে সমর্থন করলেন বিজেপি রাজ্য সভাপতি, তৎকালীন সভাপতি। আবার ওই নির্বাচনের কিছু আগে এই কার্শিয়াংয়ের বিধায়কের মুখে বঙ্গভঙ্গের কথা শোনা যাচ্ছে। এই বিষয়টা কি? না, এটা খুব পরিষ্কার কথা যে বিজেপি যখন দেখেছে বাংলায় পরাজিত হচ্ছে, তারা মূল উন্নয়ন থেকে সরে গিয়ে তারা কিন্তু যখন দেখছে যে এই ধরনের কথাগুলি বলে কোনো লাভ নেই, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা বিভিন্ন রকম প্ররোচনা দিচ্ছেন, বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছেন, এবং বঙ্গভঙ্গ তার অন্যতম। আমার একটা পরিষ্কার কথা, বিজেপি যদি এত কথা ছিল যে তারা রাজ্যকে ভাঙবে, তারা নতুন রাজ্য গড়বে বাংলাকে ভেঙে, তো তারা বিধানসভা নির্বাচনের ইস্তাহারে লেখেনি কেন? এই যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যে সমানে প্রচারে এলেন, এত সভা করলেন, একবার দাঁড়িয়ে বললেন না আমাদের ভোট দিন বিধানসভায়, আমরা তারপর বাংলাটাকে ভাগ করে নতুন রাজ্য করব? তখন তো বলেননি। তৃণমূল কংগ্রেস অখণ্ড বাংলা, উন্নততর বাংলা, এই লক্ষ্যে উন্নয়নের কাজ চালাচ্ছে এবং চলবে। পাহাড় আগের থেকে অনেক শান্ত এবং উন্নয়নের পথে রয়েছে। বাম জমানায় পাহাড়ে ওঠা যেত না, এখন সেখানে অর্থনীতি চাঙ্গা হয়েছে, পর্যটকরা যাচ্ছেন, ঢালা উন্নয়ন চলছে। সেই জায়গায় এই ধরনের বঙ্গভঙ্গের উস্কানি, বিজেপি নেতারা আগে বলুন, রাজ্যপাল কেন এই ব্যাপারে টুইট নেই কেন? জগদীপ ধনখড়, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার টুইট নেই কেন? বিজেপির নেতা, বিজেপির বিধায়ক বঙ্গভঙ্গ চাইছেন, আপনি বাংলার রাজ্যপাল, দার্জিলিংয়েও রাজভবন আছে এবং আপনি মাঝে মাঝে গিয়ে থাকেন, একটা নিন্দা, একটা প্রতিবাদ তো শুনতে পাচ্ছি না। এটা কি করে হতে পারে? কেন হবে? বিজেপি বলছে বঙ্গভঙ্গ করব, রাজ্যপালের প্রতিবাদ নেই কেন? বিজেপির সভাপতির প্রতিবাদ নেই কেন? তথাকথিত লোডশেডিংয়ের বিধায়ক, বিরোধী দলনেতার প্রতিবাদ নেই কেন? কেন নেই? বিজেপি তাদের নীতি স্পষ্ট করুক, বিজেপি তাদের নীতি স্পষ্ট করুক। যে সময়টা তারা এইভাবে উস্কানি দেয় বঙ্গভঙ্গের, তাদের দায়িত্বশীল নেতারা আগে বলুক যে তারা একে কেন এখনো পর্যন্ত দলের মধ্যে রেখেছে। জগদীপ ধনখড় বলুন কেন তিনি সকালে বিকেলে সমস্ত বিষয়ে তিনি টুইট করছেন, কিন্তু কই বঙ্গভঙ্গের চেষ্টার নিন্দা তো তিনি করছেন না। একবার বলতে পারছেন না পাহাড় থেকে সাগর বাংলা এক এবং অখণ্ড থাকবে, কোনো বঙ্গভঙ্গের আলোচনা আমরা করতে দেবো না? কেন বলছে না রাজ্যপাল? ফলে অশুভ শক্তির প্রতিনিধিত্ব করছেন এই রাজ্যপাল। বিজেপি নিশ্চিত পরাজয় জানে, কলকাতা পুরো ভোটে গোহারা হারবে, প্রার্থী পাচ্ছে না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নেতারা ভোটে না লড়ে পালিয়ে গিয়েছেন বড় নেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে যত রকমভাবে বিভিন্ন প্ররোচনা, উস্কানি, কুৎসা, গল্প, এইগুলো বিজেপি চালিয়ে যাচ্ছে, আর তাদের পৃষ্ঠপোষকতা করছেন
রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি বিজেপির কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজ্যপাল মাঝখানে সমস্ত টুইট ফিট বন্ধ করে দিয়েছিলেন, আবার রাজ্যপাল আবার ভেসে উঠেছেন। তার কারণ হচ্ছে বিজেপি ফেল করছে, দিল্লির নেতারাও বুঝতে পারছে যে এই বিজেপির নেতাদের দিয়ে চলবে না, ফলে চাকরি বাঁচাতে সেই শূন্যতা পূরণের চেষ্টা করছেন রাজ্যপাল। বিজেপির নেতারা এখানে জনবিচ্ছিন্ন, মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, উনি চেষ্টা করছেন বিজেপির হয়ে কিছু কাজ করার, উনি ব্যর্থ হবেন। আজকে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন গোটা রাজ্যের সমবায় ব্যাংকগুলোকে ধ্বংস করছে এবং মুখ্যমন্ত্রীকে বলেছেন তিনি অশিক্ষিত মুখ্যমন্ত্রী এবং এর জন্য রাজ্য সরকার দায়ী। ওই বিভিন্ন সমবায় ব্যাংকে কারা কি করেছে এবং শুভেন্দু অধিকারীর কি কি রোল ছিল এগুলো তো আগে থেকে আমরা তদন্ত করে দেখার দাবি ইতিমধ্যেই করেছি। ইভেন সুদীপ্ত সেনের চিঠিতে পরিষ্কার এই সমবায় ব্যাংক নিয়ে রীতিমতো অভিযোগ রয়েছে বা এই ধরনের কোনো একটা কাঁথির বিষয় অভিযোগ রয়েছে। আগে শুভেন্দু অধিকারী সেগুলো ক্লারিফাই করুন, তারপর উনি কথা বলবেন। লোডশেডিংয়ের বিধায়ক কালকা যোগী বিজেপিতে, এমন বিরোধী দলনেতা বিধায়করাই যার বিরোধী। ওখানে একটা হচ্ছে আদি বিজেপি, একটা হচ্ছে তৎকাল বিজেপি, একটা হচ্ছে পরিযায়ী বিজেপি। আগে মানে দল সামলা, পরে ভাববি বাংলা। বলছি বিমল গুরুং বা রসুনগিরি তারাও তো ভোটের প্রচারে বাংলা ভাগের মানে ভোট গ্যারান্টির দাবি করেছে। না, তারা পরিষ্কার বুঝে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাকে ভাগ করা হবে না। তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নীতি, বাংলা অখণ্ড বাংলা, ওপরে পাহাড়, নিচে সাগর, এপাশে রাঙামাটি, এপাশে সুন্দরবন, পুরো আমাদের উন্নয়ন চলবে অখণ্ড বাংলা। এখানে বাংলাকে ভাগ করে নতুন রাজ্য ইত্যাদি এই ধরনের কোনো আবেগ, কোনো উস্কানি, কোনো প্ররোচনা বরদাস্ত করা হবে না। যেখানে উন্নয়ন দরকার, আগের থেকে অনেক ঢালাও উন্নয়ন হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জেলায় যাচ্ছেন এবং উন্নয়নের গতি বাড়ছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো অবস্থায় বঙ্গভঙ্গের কোনো আওয়াজকে সমর্থন করা হবে না, বিরোধিতা করা হবে। বিজেপি বলছে যে এই আপনারা বিএসএফ চাইছেন না বা রাজ্য সরকার, তার কারণ হচ্ছে এই পাচারকারী। বিজেপির এই বিএসএফ নিয়ে একটা পরিষ্কার কথা বলি, বিএসএফ যে আগের যে সীমা ছিল সেখান থেকে বেড়ে ওরা 50 কিলোমিটার ঢুকতে চাইছে। আরে বিজেপি আগে এই উত্তরটা দিক না। 2012 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তখনকার প্রধানমন্ত্রী আমাদের ডক্টর মনমোহন সিংকে চিঠি লিখে এর বিরোধিতা করেছেন। যখন নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, 2012 সালে ইউপিএ 2 সরকারের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে চিঠি লিখে তো বিজেপি বিরোধিতা করেছে। কেন বিএসএফকে আরো ক্ষমতা দেওয়া হবে? তো আজকে তারা উল্টো কথা বলছে কেন? যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিএসএফ এর ক্ষমতার তিনি বিরুদ্ধে, আর যখন তিনি প্রধানমন্ত্রী তখন বাংলার সীমায় 50 কিলোমিটার ভেতরে ঢুকিয়ে দাও। বিজেপি কোন মুখে কথা বলছে? নরেন্দ্র মোদীর যে চিঠি, আগে সেই চিঠির ভাব সম্প্রসারণ করুক বিজেপির নেতারা, আগে সেই চিঠির ব্যাখ্যা দিক বিজেপি নেতারা, তারপর তো তৃণমূলের বিরোধিতার সমালোচনা করবে। তোমরাই তো প্রতিবাদ করেছিলে, তো আজকে তোমরা সেটা সমর্থন করছো কি করে? তোমরা বলেছিলে, এতখানি ছিল, নরেন্দ্র মোদী লিখেছিলেন 2012 সালের চিঠিতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট করা হচ্ছে, রাজ্যের ক্ষমতায় হাত দেওয়া হচ্ছে। তো এইগুলো তো বিজেপি লিখেছিল, মুখ্যমন্ত্রী লিখেছিলেন গুজরাটের। তা আজকে যখন আমরা একই কথা বলছি, আজকে বিজেপি জ্ঞান দিতে আসছে। যারা বিজেপির মুখপাত্র, আমি তাদের চ্যালেঞ্জ করছি, আগে তারা নরেন্দ্র মোদীর 2012 সালের চিঠিটা মানুষের সামনে দেখান, তার ব্যাখ্যা দিন, তারপর তৃণমূলের সমালোচনা করবেন। বলছি এসএসসি নিয়োগ নিয়ে আপনাদের উচিত হাইকোর্টকে বলা যে আলাদা করে মামলা শুনানি করা হোক, আলাদা কক্ষ করে দেওয়া হোক, আলাদা একটা ইজলাস করে দেওয়া হোক। যেটা আইনে চলছে, কলকাতা হাইকোর্টে চলছে, কিভাবে তার আইনের প্রক্রিয়া হওয়া উচিত সেই বিষয়ে আমি অন্তত রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কোনো মন্তব্য করাটা সমীচীন হতে পারে না। নাগাল্যান্ডের ঘটনার পর উদয়ন গুহ বলেছেন যে এবারে বিএসএফ যেভাবে এরিয়া বৃদ্ধি হয়েছে সংখ্যাটা আরো বেড়ে গেল। আজ তো মাননীয় মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন যে এলাকার সমস্ত ওসি বা বিডিও তাদেরকে নজর রাখতে হবে যে বিএসএফ যেন এমন কোনো কাণ্ড না করে ভেতরে ঢুকে এসে যাতে আইন শৃঙ্খলার বিপর্যস্ত হয়, সাধারণ মানুষ বিপদে পড়েন বা নাগাল্যান্ডের মতো কোনো ঘটনা ঘটে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে আজ প্রশাসনিক বৈঠকে কিন্তু তার অবস্থান একদম ক্লিয়ার করে দিয়েছেন।
বলছি আজকেই পুরো ভোট মামলায় বিজেপি সওয়াল করেছে যে ভিভিপ্যাট চাই এবং পাশাপাশি কেন্দ্রীয় পুরো ভোট মামলায় কেন্দ্রীয় বাহিনী চাইছে বিজেপি, ভিভিপ্যাট চাইছে বিজেপি। আমার বক্তব্য, ত্রিপুরায় তো পুরো ভোট হলো, তো সেখানে বুথে তো সিসি ক্যামেরা ছিল না, ভিভিপ্যাট ছিল না। আমরা যখন চেয়েছিলাম তখন ত্রিপুরায় বিজেপি রাজ্য নির্বাচন কমিশন বললো এগুলো লাগবে না। তো ভিভিপ্যাট ত্রিপুরার পুরো ভোটে লাগে না, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে লাগে না, আর কলকাতা মিউনিসিপ্যাল কমিশনে কর্পোরেশনে লাগবে। তো এই দ্বিচারিতা বিজেপির কদিন চলবে? রইল বাকি কেন্দ্রীয় বাহিনীর কথা। তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো বিধানসভার ভোট হলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে তো বিধানসভার ভোট হলো। হাল্লার রাজার সেনার মতো ওরে বাবা দেখোছে কত সেনা চলেছে সমরে, কোম্পানির পর কোম্পানি, কোম্পানির পর কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলো, তাতে তো গোহারা হেরেছে। তো ওদের কাছে তো হারাটা নিশ্চিত। তো একটা কাজ করুক, রাজ্য পুলিশ পছন্দ নয়, কেন্দ্রীয় বাহিনী, ওরা রাষ্ট্রসংঘে যাক, শান্তি সেনা নিয়ে আসুক, তারপরে যখন গোহারা হারবে, মুখে ঝামা কষে বাংলার মানুষ হারাবেন, তারপর ওদের শান্তি হবে। নইলে অতৃপ্ত আত্মার মতো ঘুরঘুর ঘুরঘুর করবে। এই আবস্ট্রা নিয়ে মানে নাগাল্যান্ড সরকার যে সিদ্ধান্ত নিয়ে যেটাকে উইথড্র করা, আপনাদের অবস্থান কি, বা ওখানকার স্টুডেন্ট অর্গানাইজেশনও বলছে? এ বিষয়ে আমাদের দলীয় শীর্ষ নেতৃত্ব পুরো বিষয়টি দেখছেন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বৈঠক চালাচ্ছেন, ওখান থেকে যা যা বলার বলা হবে। আর একটা হচ্ছে মালদায় একজন তৃণমূল নেত্রী, পঞ্চায়েত সমিতি মানে সভাপতি, তাকে দেখা যাচ্ছে যে বন্দুক হাতে রীতিমতো ছবি, এরকম অধিকাংশ দেখা যাচ্ছে শাসক দলের নেতা নেত্রীরা মানে বিগত কয়েকদিন। আমি ছবিটি দেখেছি, কিন্তু যেহেতু তার তরফে আমি বিস্তারিত এখনো খবর পুরোটা পাইনি, ফলে এইভাবে বলা খুব মুশকিল। নিশ্চয়ই ঘটনাটি সম্পর্কে পুরো জেনে নিলে, মানে আমি কোনো মন্তব্য থেকে এড়িয়ে যাই না, ভবিষ্যতেও যাব না, কিন্তু ঘটনাটি আমাকে একটু পুরোদস্তুর জেনে নিতে হবে। আমি শুধু বলবো যে কলকাতা পুরো ভোটে তৃণমূলের তরফ থেকে যারা কলকাতা পুরসভা পরিচালনা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং পরে যারা পুরসভার উন্নয়নটা দেখেছেন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমার, আরও অনেকে রয়েছেন, তো তারা তো আবার মানুষের রায় নেওয়ার জন্য নামলেন, এলেন মানুষের দরবারে। তো বিজেপির যে নেতারা, ইনক্লুডিং শুভেন্দু অধিকারীরা, তো যারা সমালোচনা করে বেড়াচ্ছেন, রাজভবনে ঘুরছেন, তো তারা প্রতিবাদ যারা করে বেড়াচ্ছেন, নানা রকম কুৎসা করছেন, তা তারা ভোটে লড়লেন না কেন? যারা কলকাতায় থাকেন, আবার অনেকে কাঁথির বাড়িতে কলকাতায় ফ্ল্যাট কিনেছেন, কলকাতায় থাকছেন, তা তারা ভোটে লড়লেন না কেন? পালিয়ে গেলেন কেন? তা আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপির তথাকথিত বড় বাক সর্বস্ব নেতারা, যারা রাজভবনে ঘুরছেন, যারা কোর্টে দৌড়চ্ছেন, যারা টুইট করছেন, যারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন, তারা ভোটে দাঁড়ালেন না কেন? আপনারা বলছেন তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, আপনি পালিয়ে গেলেন কেন? লড়তেন, ফিরহাদ হাকিম লড়ছে, অতীন ঘোষ লড়ছে, দেবাশিস কুমার লড়ছেন, মালা রায় লড়ছেন, অনেকে লড়ছেন। তো আপনারা যদি সমালোচনা করেন, মানুষের দরবারে গেলেন না কেন? কারণ আপনারা জানেন আপনারা গোহারা হারবেন, সেই কারণে আপনারা পালিয়ে গিয়েছেন। তৃণমূল বিপুলভাবে জিতবে, অধিকাংশ আসনে জামানত জব্দ হবে বিজেপি প্রার্থীদের। কৃষকরা সংকটের মধ্যে রয়েছে, আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা, আত্মহত্যা করছে, কৃষি ঋণ মুকুবের দাবি করছেন শুভেন্দু অধিকারী। প্রথমে একটা জবাব দিন যে সারদা কর্তা সুদীপ্ত সেন কাঁথিতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সিবিআই বা সিবিআই কোর্টে জমা দিয়েছেন, সেটা আগে ক্লারিফাই করুন, তারপর বাকি বিষয় নিয়ে ভাববেন।